আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা। নির্বাচনের শঙ্কা কেটে গেছে বলছে বিএনপি, বিচার শেষ হওয়ার আগে নির্বাচন মানবে না জামায়াত। জুলাই গণ অভ্যুত্থানকে দেয়া হবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি, শহীদরা পাবে জাতীয় বীরের মর্যাদা। গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণে এনসিপির শীর্ষ নেতারা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন। আগামী বছর ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে চিঠি দিবে সরকার। প্রিয় দেশবাসী, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে তিনি গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল। এ সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী বছর ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আনন্দমুখর পরিবেশে সকলেই যাতে ভোট দিতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলো সহনশীল হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কোনো অপশক্তি যেন নির্বাচনে বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, গত বছর জুলাই পরবর্তী সময়ে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে। মাত্র এক বছরের মধ্যে আমরা এতদূর রাস্তা অতিক্রম করতে পারবো এটা চিন্তাই করা যায়নি। গত এক বছর ধরে সকলকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে আর দ্বিধা বিভক্ত হতে দেয়া যাবে না। আসুন আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই, এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। নতুন বাংলাদেশ গড়তে সকল নাগরিকের কাছে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দুদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না। আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত হবে। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। আর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের আগে নির্বাচন মেনে নেবে না জামায়াতে ইসলামী। আজ ঢাকায় জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির গণমিছিলে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মিয়া গোলাম পরওয়ার।
2024 সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা 16 বছরের শাসনের অবসান ঘটে। 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার বিজয়ের বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মহাখালীতে গণমিছিল করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। তারা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে আগামীর বাংলাদেশ পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন। মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার ছাড়া কোন নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। আমার ভাই কবরে কোনি বাইরে থেকে লম্পজম্প করবে, এক মুহূর্তের তোরে আমরা মানতে চাই না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বিজয়ের বার্ষিকীতে পল্টনে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। এতে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন। তারা জাতীয় সংসদ নির্বাচন ও কেমন বাংলাদেশ দেখতে চান তা উল্লেখ করেন। কোন বড় বড় দলের কোন নেতা কথা বলে ফেলেছেন, সংস্কারে যা লেখুক, যা আইন বানাক, আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো। পড়েছেন না আপনারা? এই কারণে সংশয় তৈরি হয়। নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আমরা অর্জন করব ইনশাআল্লাহ। সমাবেশ শেষে গণমিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তারা ফেসিবাদ ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে নানা স্লোগান দেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষমতায় যাওয়ার জন্য যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্যে লিপ্ত তাদের প্রতিহত করতে আবারও গণ অভ্যুত্থান ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের সামনে সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। রেজাউল করিম বলেন, দেশে সুশাসন ও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে PR পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই পদ্ধতির মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। ক্ষমতার লোভে যারা দেশকে লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে তাদের রুখতেই এই আন্দোলন বলেও জানান তিনি। চাঁদাবাজি, টেন্ডারবাজি রুখতে BNPকে দেশের মানুষের বয়কট করা উচিত বলেও দাবি করেন তিনি। আমরা যেই উদ্দেশ্যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, খুনিকে তাড়িয়েছি, এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে। আমি তাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছো নাকি? না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্রে। সেই সাথে অভ্যুত্থানের শহীদদের, জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার ঘোষণাও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উত্থাপন করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে 28 দফা পাঠ করে শোনান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে জুলাই গণঅভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। পরবর্তী নির্বাচিত সরকার জুলাই ঘোষণাপত্র সংস্কারকৃত সংবিধানের তফসিলে সন্নিবেশিত করবে। এছাড়া ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর
উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। নির্বাচনের বিষয়ে ঘোষণাপত্রে বলা হয়েছে, দেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করেছে। জাতির যে গুরুত্বপূর্ণ মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হয় হাজারো মানুষ। জুলাই ঘোষণাপত্রে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন তারা। নরসিংদী থেকে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করতে ঢাকায় এসেছেন মাওলানা আবু নাঈম। তার সন্তানরাও যাতে দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকে সেই শিক্ষা দিতে চান তাদের। এটাই শেষ না, আগামীতে আরো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হতে পারে, সেখানে আমাদের সন্তানরা লড়াই করবে। আবু নাঈমের মতো দেশের নানা প্রান্ত থেকে আসা অসংখ্য মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউতে। নতুন স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দে উজ্জীবিত তারা। 2024 জুলাই 5 আগস্ট আমরা মনে করি আজকে দেশ স্বাধীন হয়েছিল। ওই গত বছরের যে জুলাই 36 জুলাই সেইটার ফিলিংসটা আমার মনে হয় একটু কমে না এখনো। স্বাধীনতার আনন্দ উদযাপনে কেউ কেউ হতাশাও প্রকাশ করেছেন। যে স্বপ্ন এবং আবেগ নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই লক্ষ্য থেকে বাংলাদেশ অনেকখানি ছিটকে গেছে বলে মনে করেন তারা। জুলাই যোদ্ধারা তারা যেভাবে প্রদান করেছে, এইভাবে তাদের প্রদান করেছে দেশের জন্য, সেই জায়গাটা থেকে আসলে আমাদের প্রাপ্তিগুলো খুবই কমতি রয়েছে। আমাদের প্রত্যাশাটা হয়তো একটু বেশি ছিল, অনেক কারণেই আমরা সেটা ফিল আপ করতে পারিনি। সারাদিনই সংসদ ভবনের চারপাশ ছিল লোকে লোকারণ্য। জুলাই ঘোষণাপত্র শুনে স্বস্তি প্রকাশ করেন অনেকে। জুলাই ঘোষণাপত্র আসলে জাতির আকাঙ্ক্ষা ছিল যে কখন ঘোষণা করা হবে, তাছাড়া মানুষের একটা দাবি ছিল, সেটা আজকে পূরণ হয়েছে। আমরা দেশটাকে আগামী সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই এই দেশ আর কখনো কারো গোলামি করবে না। দিনভর থেমে থেমে বৃষ্টিকে ছাপিয়ে মানিক মিয়া এভিনিউতে ছড়িয়ে পড়েছিল মানুষের উচ্ছ্বাস। ইতিহাসের বাঁক বদলে দেয়া 36 জুলাই আজ। জুলাই অভ্যুত্থানের এই দিনটিকে ঘিরে সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে সমবেত হয়েছেন হাজারো ছাত্র জনতা। এমন বৈরী পরিবেশও তাদের দমাতে পারেনি এবং এইসব আগত ছাত্র জনতা সহ সাধারণ মানুষের প্রত্যাশা, বহু রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ যেন গড়ে ওঠে বৈষম্যহীন এবং সুখী সমৃদ্ধ একটি দেশ হিসেবে। মানিক মিয়া এভিনিউ থেকে শিউলি সংগম, দীপ্ত সংবাদ, ঢাকা। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকিট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসের খান। ঢাকায় যখন জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলছে, তখন কক্সবাজার ভ্রমণ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সেখানে তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের খবর দেশ জুড়ে আলোড়ন তৈরি করেছে। তবে এনসিপির সঙ্গে পিটার হাসের কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বৈঠক হয়নি বলে নিশ্চিত করেছেন। এটিকে তিনি ব্যক্তিগত ভ্রমণ হিসেবে দাবি করেন। পাটোয়ারি সহ কক্সবাজারে এনসিপির নেতাদের আলোচিত এই ভ্রমণে যাওয়া অন্য নেতারা হলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা বৈঠক করছেন। এমন খবর পেয়ে কক্সবাজারের একটি হোটেলের সামনে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশে উদযাপন করা হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস। কর্মসূচির মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিজয় শোভাযাত্রা।
৩৬ জুলাই স্বৈরাচার সরকার পতন দিবসে রং ছিটিয়ে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। গাইবান্ধায় আমার চোখে জুলাই বিপ্লব স্লোগানে শহীদদের স্মরণে একটি রিকশা র্যালি বের করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টাঙ্গাইল শহরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপির আয়োজনে বিজয় র্যালি বের করা হয়। কালীহাতীতে বিজয় মিছিলে বিএনপির ২ গ্রুপে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। চট্টগ্রামে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ছাত্র জনতার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র নিশ্চিত করতে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার বিকল্প নেই। তাদের পথে চলতে দিতে হবে। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বরিশালে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়। পরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সিলেটে শোভাযাত্রার আয়োজন করে মহানগর ছাত্র শিবির। ময়মনসিংহে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার। পরে প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার অংশগ্রহণে বিজয় শোভাযাত্রা বের করা হয়। রাজশাহী মহানগরীর আলুপট্টি থেকে একটি গণমিছিল বের করে মহানগর জামায়াত। এর আগে সিএনবি মোড় এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উদযাপিত হলো ৩৬ জুলাই। মঙ্গলবার নানা জাগরণী সঙ্গীতের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়। বেলুন উড়িয়ে উদযাপন করা হয় শেখ হাসিনার পলায়ন। এই আয়োজন দেখতে কানায় কানায় পরিপূর্ণ ছিল মানিক মিয়া এভিনিউ। যে গানগুলো ২৪-এর গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা জুগিয়েছিল ছাত্র জনতাকে, সেসব গান দিয়েই ৩৬ জুলাই উদযাপনের মঞ্চ মাতান শিল্পীরা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেলা ১২টার কিছু পর মঞ্চে ওঠে সাইমুম শিল্পগোষ্ঠী। এরপর কলরব শিল্পীগোষ্ঠী পরিবেশন করে বেশ কিছু জাগরণী গান। ৩৬ জুলাই শিরোনামে গানের তালে তালে সবাইকে গণ অভ্যুত্থানের দিনগুলোতে নিয়ে যান কণ্ঠশিল্পী নাহিদ। তারপরই নানা বিদ্রোহী সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী তাসফি। দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টার বেলুন উড়িয়ে শেখ হাসিনার পলায়ন উদযাপন করেন উপস্থিত সবাই। সে সময় অসাবধানতাবশত কয়েকটি বেলুন বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন। পরে দর্শক মাতাতে একে একে মঞ্চে ওঠে চিটাগাং হিপ হপ হুট, র্যাপার সেজান, কণ্ঠশিল্পী মৌসুমী, ইথুন বাবু, পলাশ, সায়ান সহ অনেকে। ব্যান্ড দল শূন্যের পরিবেশনা ভিন্ন মাত্রা দেয় পুরো আয়োজনে। জুলাই ঘোষণাপত্র পাঠের পর মঞ্চে ওঠে ব্যান্ড দল সোলস, ওয়ারপেস, বেসিক গিটার লার্নিং স্কুল, ব্যান্ড দল এফ মাইনর, কণ্ঠশিল্পী পারশাম হাজাবিন, কণ্ঠশিল্পী এলিটা করিম ও আর্টসেল। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানে ২৫০ জনেরও অধিক শিল্পী অংশ নেন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি থাকায় রাঙামাটি কাপ্তাই বাঁধে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে কর্ণফুলী নদী তীরে বসবাসকারীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৮ MSL হওয়ায় কর্তৃপক্ষ জলকপাট দিয়ে পানি নির্গত করার সিদ্ধান্ত নেয়।
16টি জলকপাট 6 ইঞ্চি করে তুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রে 5টি ইউনিট থেকে মোট 219 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাম ছাত্র সংগঠন ও ছাত্র শিবিরের মুখোমুখি স্লোগানে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টিএসসির পায়রা চত্বর ও সবুজ চত্বরে শিবির ও বাম সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এই উত্তপ্ত স্লোগান বিনিময় হয়। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে টিএসসির সবুজ চত্বরে শিবির আয়োজিত বিশেষ প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক বেশ কয়েকজন নেতার ছবি প্রদর্শনীতে রাখলে আপত্তি জানান বাম সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিবিরের সম্মতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবিগুলো সরিয়ে নেয়। পরে এই ঘটনাকে একটি মহল মব সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি বলেন, শাহবাগী চেতনাধারীরা আওয়ামী লীগকে ফেরানোর জন্য চেষ্টা করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পুরো গাজা উপত্যকা দখলের সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দেশটির সশস্ত্র বাহিনী এর বিরোধিতা করেছে। তারা বলছে এই কাজ কঠিন হবে আর ঝুঁকিতে পড়বে হামাসের কাছে জিম্মি ইসরায়েলিরা। ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির পুরো গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করেছেন। বর্তমানে গাজার শতকরা প্রায় 75% এলাকা আইডিএফ এর নিয়ন্ত্রণে আছে। তারা বলছে ওই উপত্যকা পুরোপুরি দখল করতে গেলে বহু বছর সময় লাগতে পারে, কারণ সেখানে হামাসের বিস্তৃত অবকাঠামো রয়েছে আর সেনা অভিযান জিম্মিদের সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সাবেক প্রায় 600 কর্মকর্তা। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান তারা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্দো এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক উপপ্রধান মাতান ভিলনাই। গাজায় 22 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 19,000। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিকে সশরীরে প্রবেশাধিকার দেবে না। দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এক বিবৃতিতে জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইআইএ এর সদস্যদের পারমাণবিক স্থাপনায় সরাসরি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না। আগামী সপ্তাহে আইআইএ এর একটি প্রতিনিধি দল ইরান সফর করবে। তারা কেবল ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা করতে পারবেন। আজিজি বলেন, ইরান প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, যার লক্ষ্য হবে পারস্পরিক মতবিনিময় ও যে কোনো বিভ্রান্তি নিরসন। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে নিষেধাজ্ঞা আর মানবে না রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটো রাশিয়া বিরোধী নীতির জবাবে মস্কো আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মেদভেদেভ এসব লেখেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি 1987 সালে স্বাক্ষরিত হয়, কিন্তু 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যায়। তারা অভিযোগ তোলে রাশিয়া চুক্তি লঙ্ঘন করেছে। খেলার খবর। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে কাল লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। এইচ গ্রুপে লাওস ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। লাওসের বিপক্ষে এখনও কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। আগের 3 সাক্ষাতে অপরাজিত লাল সবুজ। সেই রেকর্ড ধরে রেখে এবারের মিশন শুরু করতে চায় দলটি। 33 দলের বাছাই পর্বে 8 গ্রুপে সেরা 8 দল যাবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূল পর্বে। গ্রুপে সেরা 3 রানার আপও পাবে থাইল্যান্ডের টিকিট।
টটেনহাম হটস্পার ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিয়ং-মিন। প্রায় 20 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিতে যাচ্ছেন সন। গত শনিবার টটেনহামের সাথে দীর্ঘ 10 বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন তিনি। পরদিন নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে 1-1 গোলে ড্র হওয়া প্রাক মৌসুম ম্যাচে সন স্পার্সের জার্সিতে তার শেষ ম্যাচ খেলেন। 33 বছর বয়সী সন 2015 সালে টটেনহামে যোগ দেন। ক্লাবটির হয়ে 454 ম্যাচে 173 গোল করেন এবং একবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয়ী হন। এর সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা। নির্বাচনের শঙ্কা কেটে গেছে বলছে বিএনপি, বিচার শেষ হওয়ার আগে নির্বাচন মানবে না জামায়াত। জুলাই গণ অভ্যুত্থানকে দেয়া হবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি, শহীদরা পাবে জাতীয় বীরের মর্যাদা। গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণে এনসিপির শীর্ষ নেতারা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন। ছিল এখনকার মতন, আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শকেরা তথ্য ও বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।